আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমরা কৃষিগুচ্ছের কয়েকটা ম্যাথমেটিক্স প্রবলেম প্র্যাকটিস করব। তো আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই তোমাদের কৃষিগুচ্ছ পরীক্ষা। তো তার জন্য আসলে তোমাদের আশা করছি এই মুহূর্তে প্রিপারেশন অলমোস্ট শেষ। তো এই ভিডিও দেওয়ার কারণ হচ্ছে যে লিস্ট অনেকের মধ্যে একটা ভয় কাজ করে, মানে যাদের এখনো হয়নি কোথাও চান্স, তাদের কৃষিগুচ্ছ পরীক্ষাটা নিয়ে অনেক বেশি আশা ভরসা এন্ড তাদের শেষ সম্বল বলা যায়। বাট নট এগেন, এরপর আরো অনেক ইউনিভার্সিটি আছে পরীক্ষা দেওয়ার মতো, গুচ্ছ পরীক্ষা আছে। তো এত ভয় বা চিন্তার কোনো কারণ নেই। আমরা জাস্ট আজকে দেখবো যে কৃষিগুচ্ছের ম্যাথমেটিক্স পার্টটা কিরকম, অর্থাৎ কেমন প্রশ্ন আসে এখানে, বা আসলে তুমি কিভাবে ওগুলা খুব দ্রুত ইফিশিয়েন্টলি সলভ করতে পারবা খুবই ইফেক্টিভলি। দ্যাট মিন্স তুমি কম সময়ে কিভাবে নির্ভুল অ্যান্সার করতে পারবা, আমরা আজকে সেই টেকনিক গুলা নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমি একটু এখানে কারেকশন করি, এটা ফিজিক্স না, ম্যাথ হবে। ওকে, আমাদের এই ভিডিওতে আমি আবারও বলছি, এটা উম, আমি বলবো না যে তুমি এই ভিডিও দেখলে সব কমন পেয়ে যাবা। আমি জাস্ট এটা বলবো যে তুমি লিস্ট ম্যাথ অ্যাপ্রোচ করার যেই টেকনিকটা সেটা তুমি লিস্ট শিখতে পারবা। এবং বাকি যে কয়দিন আছে আশা করি যে রিভিশনের টাইম চলতেছে। সো এই টেকনিক গুলো তুমি চাইলে তোমার পরীক্ষাতেও ইউজ করতে পারো। তোমার টাইম তোমার টাইম কম লাগবে, তোমার আহ উত্তরও কি নির্ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো চলো শুরু করি। আমাদের এখানে প্রথম যেই ম্যাথটা দেওয়া আছে, একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দুগামী এবং এত রেখার উপর লম্ব। আচ্ছা, তো এটা করার সময় তোমার প্রথমে চিন্তা করতে হবে মূল বিন্দুগামী মিন্স নো কনস্ট্যান্ট। অর্থাৎ আমরা যেই সরলরেখার ইকুয়েশন জানি, y is equal to mx plus c অথবা ax plus by plus c সমান 0। তো এগুলোর মধ্যে কনস্ট্যান্ট পার্টটা ছিল এই সিটা, তাই না? তো যখনই বলবে যে মূলবিন্দুগামী কোনো সরলরেখা প্রশ্নের মধ্যে, এই প্রশ্ন হোক বা অন্য যে কোনো প্রশ্ন হোক, তার মানে তোমার অপশন চেক করতে হবে কোনো সি থাকা যাবে না, এই দুইটা থাকা যাবে না। তো এখন দেখতে পাচ্ছ যে আমাদের এখানে অনেকগুলা অপশন দেওয়া আছে, রাইট? তো এখন আমরা এর মধ্যে কোন অপশনটা বেছে নিব? আমি তোমাকে আবার বলছি এখানে সি থাকা যাবে না, যেহেতু বলছি যে মূলবিন্দুগামী। তারপরে একটা ক্যালকুলেশন দেখাই দিচ্ছি, দেন হচ্ছে আমি শেষে কি একটা ফাইনাল ডিসিশন দিব। তো মূলবিন্দুগামী, তো ধরে নিচ্ছি এটা 0 0 এবং এত রেখার উপর লম্ব। তাহলে লম্ব রেখার ইকুয়েশন তুমি কি জানো? যে এক্স এবং ওয়াই এর সহগগুলা এক্সচেঞ্জ হয়, ওয়াই এর সহগ এক্স এ আসে, এক্স এর সহগ ওয়াই তে যায়, এবং মাঝখানের এই সাইনটা চেঞ্জ হয়ে যায়, প্লাস কে সমান 0। তোমাদের যদি মনে থেকে থাকে, এক্স এবং ওয়াই এর সহগ চেঞ্জ হয় এবং মাঝখানের সাইনটা কিন্তু তোমরা চেঞ্জ করতে। তো যার ফলে এই জিনিসটা আসবে লম্ব রেখা, এবং সাথে একটা ধ্রুবক আসবে। তো এই সরলরেখাটাই কিন্তু এই রেখার লম্ব, এবং এই রেখাটা 1 নম্বর যে সমীকরণটা আমি দিলাম, এটা কি একই সাথে মূল বিন্দুগামী, অর্থাৎ 0 0 দিয়ে যাবে। 0 0 দিয়ে গেলে 0 + 0 + কে সমান 0, দ্যাট মিনস কে এর মান 0। দেখতে পাচ্ছ যে এখানেও কিন্তু এই ধ্রুবকটাই 0ই আসলো, যেটা আমি আগেই বলছিলাম। তো তার মানে তোমার সমীকরণটা কি হবে? এক্স প্লাস ওয়াই সমান 0। তো এই জিনিসটা ক্যালকুলেশন করারও দরকার পড়ে না। আমি তোমাকে আগেই শুরুতেই বলেছিলাম যে মূল বিন্দুকে মানে তার কি ধ্রুবক থাকবে না। তুমি দেখো যে এখানে ধ্রুবক আছে, এটা হবে না। ধ্রুবক আছে, হবে না। ধ্রুবক আছে, হবে না। এটা খেয়াল করো, এটার মধ্যে তোমার ধ্রুবকটা এক্সিস্ট করতেছে না, 0। সো দ্যাট মিনস আমাদের এই ইকুয়েশনটা কি অ্যান্সার হবে বি। এখন এখানে অনেকের কনফিউশন থাকতে পারে যে ভাই 0 কি কনস্ট্যান্ট না? কথা হচ্ছে যে দেখো আমাদের হুম, সমীকরণটা ছিল এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি সমান 0। তো 0 তো অলরেডি ছিলই, তাই না? 0 তো এখানে থাকবেই। আমরা কনস্ট্যান্টের জায়গাটা ধরতেছি যে এইটা সমান সমানের বাম পাশে। তো তুমি বাকি যে তিনটা অপশন আছে সেই তিনটা অপশনকে তুমি বাম পাশে নিয়ে যাও। এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান সমান 0, কনস্ট্যান্ট আছে, সেটা হবে না। এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান সমান 0, সি নাম্বার অপশনটা, এখানেও কনস্ট্যান্ট আছে, হবে না। এক্স প্লাস ওয়াই মাইনাস টু সমান 0, এখানেও কনস্ট্যান্ট আছে। সো তোমার কিন্তু এক পলকেই দেখে এটার অ্যান্সার বুঝে ফেলার কথা। ওকে, আই গেস এটা বুঝতে পারছো।
এরপরটা বলছে যে এই সরলরেখাটির স্লোপ কত। স্লোপ মিন্স ঢাল। ঢাল কত? তো এখন তোমরা জানো যে y is equal mx plus c, এখানে mটা থাকে হচ্ছে আমাদের ঢাল। তো তার মানে এই সরলরেখাকে যদি আমি এই ফরম্যাটে নিয়ে আসতে পারি, অর্থাৎ y কে এক পাশে রেখে সবগুলাকে যদি ডান পাশে নিয়ে যাই, তাহলে এটা দেখতে হবে কিরকম। 3x minus 10 is equal 9y। 9y-টাকে আমি ডান পাশে নিয়ে আসলাম। দেন দেখো ওয়াইটা কিন্তু একা আছে, তাহলে এখানে 9 আছে, 9-কে আমি বোথ সাইডে ভাগ করে দিব। তাহলে ভাগ করলে আসে 3x/9 মাইনাস 10/9 ইজ ইকুয়াল টু কিন্তু ওয়াই। 9 9 কাটা গেল আর কি। তাহলে ওয়াই ইজ ইকুয়াল 3 3 9, 1/3x মাইনাস 10/9। তো তুমি যদি এই সরলরেখার সাথে কম্পেয়ার করো, তাহলে তোমার এম এর ভ্যালু কত আসে দেখো তো। এক্স এর সহগ, এখানে ওয়াই এর মতো আছে, এক্স এর মতো আছে। এক্স এর সাথে যে এম থাকে সেটাই কিন্তু ঢাল। তো এখানে এক্স এর সাথে এম কোনটা? 1/3। অ্যান্সার হবে এখানে 1/3। এটাকে তুমি কিভাবে পরীক্ষায় আরো বেশি সহজে, খুব তাড়াতাড়ি সলভ করতে পারবা। দেখো এই যে ইকুয়েশনে দেওয়া আছে আমাদের, এই যে 3x মাইনাস 9y মাইনাস 10, এই ধরনের ইকুয়েশন, দ্যাট মিনস এক্স প্লাস বিওয়াই প্লাস সি সমান 0, এই আকৃতির যে সমীকরণগুলো থাকবে, সেই সমীকরণগুলো থেকে সরাসরি ঢাল বের করার ফর্মুলা হচ্ছে এম ইজ ইকুয়াল টু, মাইনাস দিবে একটা, উপরে এক্স এর সহগ, নিচে ওয়াই এর সহগ। তো দেখো তো এখানে এক্স এর সহগ কি ছিল? 3। এখানে 3 বসাও, -3। ওয়াই এর সহগ কত ছিল এখানে? -9। রিমাইন্ডেড -9, কিন্তু এটা -9। তো -9 প্লাস, 3 একে 3, 3 3 9, 1/3। খুব সহজে কিন্তু তুমি এটা কয়েক সেকেন্ডের মধ্যে তুমি সলভ করতে পারবে। আমরা এর পরবর্তী কোশ্চেনে যাই। এখানে দুইটা সরলরেখা বলছে একই সরলরেখা নির্দেশ করে, সো আলফার মান কত? এইটা একটু তোমাদের টাইম লাগতে পারে। কোনো ব্যাপার না, খুবই ইজি, জাস্ট একটু মাথা ঠান্ডা রাখো। খেয়াল করো যে এখানে শুরুতে এক্স দেওয়া, তোমার এখানে শুরু কিন্তু ওয়াই দেওয়া আছে। তো তুমি দুইটাকে আগে সাজায় লেখো, এক্স কজ আলফা, ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল টু, সরি, পি। এটা হচ্ছে তোমার এক্সটা, যেহেতু তুমি আগে লিখছো, তো এখানেও এক্সটা আগে লিখবা। -√3 কজ আলফা, সরি, -√3x প্লাস 3y ইজ ইকুয়াল 12। হুম। তো এখন তোমার এখানে এক্স তো এক্স এর মতোই আছে, ওয়াই ও ওয়াই এর মতোই আছে, আর সমান সমানের ডান পাশে ধ্রুবকটাও ধ্রুবকের মতোই আছে। তো যেহেতু দুইটা একই সরলরেখা, দুইটা একই রকম হবে, একই জিনিস হবে। তো এক্স এক্স এর মতোই আছে, ওয়াই ওয়াই এর মতো আছে, পি এর জায়গাতে 12 আছে, দ্যাট মিনস পি সমান 12, এটা তুমি বুঝতেই পারতেছো। তো এখন আমাদের পি তো এখানে জানতে চাই নাই, আলফা কত সেটা জানতে চাইছে। তো যদি একই হয় তাহলে আমরা বলতে পারি না যে এই কজ আলফা এবং এই √3 একই জিনিস হবে, হওয়া উচিত, যেহেতু তারা একই সরলরেখা নির্দেশ করে। দেন দেখো তো এই সাইন আলফা এবং এই 3, এই দুটো একই জিনিস হওয়া উচিত। তো এখন তুমি এখান থেকে আলফা কিভাবে বের করবা? খুবই সিম্পল, তুমি যদি এই দুটাকে ভাগ করে দাও, এটা 2 নাম্বার ইকুয়েশন, এটা 1 নাম্বার ইকুয়েশন। ভাগ করে দিলে, 2 কে যদি 1 দ্বারা ভাগ করে দিলে সাইন আলফা ডিভাইডেড বাই কজ আলফা, তাহলে সাইন আলফার ভ্যালু ছিল হচ্ছে 3, আর কজ আলফার ভ্যালু হচ্ছে -√3। তাহলে এটা ভাগ করলে আসে কি, টেন আলফা ইজ ইকুয়াল কি, এই 3-কে লেখা যায় কি √3 এর হোল স্কোয়ার, তাহলে কাটাকাটি করলে -√3 থাকে। তো তুমি যদি এটা ক্যালকুলেটরে চাপ দাও বা এমনি যদি তুমি বুঝো, তোমার আলফা ভ্যালু আসবে কত? নর্মালি 10 আলফা ইজ ইকুয়াল টু √3, যেটা, তাহলে আলফা লিখে আমরা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগে। তো দ্বিতীয় চতুর্ভাগে যেহেতু চলে যাচ্ছে, এটা যেহেতু মাইনাস দেখতে পাচ্ছ, তার মানে প্রথম চতুর্ভাগে সে নাই, দ্বিতীয় চতুর্ভাগে আছে। তাহলে সেই হিসাব করলে তোমার এটা আসবে -60 ডিগ্রি, নিচ থেকে -60 ডিগ্রি। আহ এটা আবার একটু লম্বা আলোচনা হয়ে যায়, বিস্তারিত আমি কোনো একটা ভিডিওতে আলোচনা করব। বিষয়টা হচ্ছে এখন যে -√3, তো দ্যাট মিনস এটা বোঝাচ্ছে এই চতুর্ভাগে। তো এখন এই চতুর্ভাগে হতে পারে বা এই চতুর্ভাগে হতে পারে, কেননা
তোমার tan এর যে ভ্যালুটা, tan হচ্ছে এখানে নেগেটিভ, এখানে নেগেটিভ। তো নর্মালি হচ্ছে আমরা 0 থেকে পাই এই জিনিসটা যদি হিসাব করি, এটা হিসাব করি আর কি সাধারণত, তাহলে তুমি দেখতে পাচ্ছ যে -60 মিনস বোঝাচ্ছে হচ্ছে এই জিনিসটা। এইটা যদি -60 ধরো, তো অটোমেটিক্যালি এইটা -60 ডিগ্রি বিপরীত কোণ অনুযায়ী। তো এখন তোমার অ্যাঙ্গেলটা অলওয়েজ হিসাব করা হয় এক্স অক্ষে ধনাত্মক দিকটার সাথে। তুমি যে অ্যান্সারটা পাইছো এখানে আলফা ইজ ইকুয়াল টু -60, এটা কিন্তু এক্স অক্ষে ঋণাত্মক দিকের সাথে। ওকে। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই -60 কেমনে বুঝলে? দেখো এখানে যখন √3 থাকতো তখন তো +60, বাট এখানে অটোমেটিক্যালি মাইনাস চলে আসে, -√3। তো সেখানে অবশ্যই -60 আসবে। ক্যালকুলেটরে আমাদের -60 দেয় আসলে। তো -60 আসলে মিন করে কি, যে মাইনাস এক্স অক্ষের সাথে -60 ডিগ্রি আর কি, এটাই বোঝায়। তো তোমার লাগবে হচ্ছে পজিটিভ এক্স অক্ষের সাথে কত ডিগ্রি। তো পুরোটা হচ্ছে 180 ডিগ্রি, তার মধ্যে তোমার এই বিপরীত দিক থেকে যে 60টা চলে আসছিল এর আগে, ওটাকে তুমি বাদ দিয়ে দাও। তাহলে তোমার থাকবে হচ্ছে 120 এখানে। 180 -60 কত? 120। সো অ্যান্সার হচ্ছে এখানে 120। ফুলে বুঝতে পারছো? না বুঝলে অবশ্যই জানাবা কমেন্টে। এরপরে যে কোশ্চেনটা, সেটা এখানে দেখতে পাচ্ছ যে কি বলা আছে, একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স সমান এক্স প্লাস সাইন এক্স। তো বলছে যে প্রথম ডেরিভেটিভ 0 হলে এক্স এর মান কত। তাহলে আমরা প্রথম ডেরিভেটিভটা বের করি। এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1 পাবো, সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কজ এক্স পাবো। এটার ভ্যালু বলছে 0, তাহলে কজ এক্স ইজ ইকুয়াল টু -1। এখন কজ কত ডিগ্রি মান -1, যদি তোমরা একটু খেয়াল করো, যে আমরা জানি যে এগুলো মুখস্থ ভ্যালু, বুঝছো, এগুলো মুখস্থ করবা, মানে অলরেডি মুখস্থ হওয়ার কথা প্র্যাকটিস করতে করতে। যে কজ যদি 0 ধরো তার মান হচ্ছে 1, কজ 90 ডিগ্রি ধরলে তার মান হচ্ছে 0, কজ 180 ডিগ্রি মান ধরলে তার মান হচ্ছে -1। তাহলে এক্স এর মান কত বসালে -1 আসবে? এটা কিন্তু আমাদের প্রশ্ন, তাই না? এক্স এর মান কত বসালে -1 আসে? 180। তো 180 মানে কি? পাই। তাহলে অ্যান্সার হবে কত? পাই বসালে -1 আসবে। আমরা এরপরে এখানে একটা ম্যাট্রিক্সের প্রবলেম দেখতে পাচ্ছি। এখানে বলা আছে এবিসি ম্যাট্রিক্সগুলোর মাত্রা দেওয়া আছে। হুম। ধরো একটা ম্যাট্রিক্স যার মাত্রা দেওয়া আছে 4/5, বি একটা ম্যাট্রিক্স যার মাত্রা দেওয়া আছে 5/4, সি একটা ম্যাট্রিক্স যার মাত্রা দেওয়া আছে 4/2। তো একটা ম্যাট্রিক্স দেওয়া হলো এ ট্রান্সপোজ বি, তার সাথে আবার সি গুণ। তাহলে তোমরা জানো যে দুইটা ম্যাট্রিক্সকে যোগ করতে হলে মাত্রা সেম থাকতে হয়। তো দেখো এ এর যে মাত্রা, তাকে ট্রান্সপোজ করলে মাত্রাটা এক্সচেঞ্জ হয়ে যাবে। দ্যাট মিনস এ যদি এটা হয় তাহলে এ ট্রান্সপোজ এটা হবে যে এই দুইটার এক্সচেঞ্জ হয়ে যাবে। দ্যাট মিনস 5 আগে আসবে, 4 পরে যাবে। যে কোনো ম্যাট্রিক্সই ট্রান্সপোজ করলে এরকম উল্টা যাবে জিনিসটা। তাহলে এটা তোমার আসতেছে 5/4। বি কত? বিও 5/4। এখন এই দুইটা যোগ করলে যে ম্যাট্রিক্সটা পাবো, তোমরা জানো যে ম্যাট্রিক্স নর্মালি যদি যোগ করি এ বি সি ডি আর 1 2 3 4, তো একই মাত্রা ম্যাট্রিক্স যোগ করলে এর সাথে 1 যোগ করলে a+1, সি এর সাথে 2 যোগ করলে c+2, অর্থাৎ মাত্রা কিন্তু কোনো চেঞ্জ হয় না। b+3, d+4, মাত্রা কিন্তু কোনো চেঞ্জ হয় না। সো এই দুইটা একই মাত্রার ম্যাট্রিক্স যোগ করলে কি 5/4 মাত্রার ম্যাট্রিক্স আমি পাবো। এই ফার্স্ট ব্র্যাকেটের যে অংশটুকু, এটার কথা বলতেছে। তাহলে 5/4 এর সাথে তুমি গুণ দিবা কি, সরি গুণটা এভাবে না দিলে আসলে বুঝতে অসুবিধা হবে তোমাদের। গুণ দিবা কি সি ম্যাট্রিক্সটা, সি হচ্ছে 4/2। তাহলে এখন এদের গুণফলের যে মাত্রা হবে সেটা হচ্ছে 4 4 বাদ দাও, বাকি থাকবে হচ্ছে 5 × 2। দ্যাট মিনস 5/2 হচ্ছে তোমার এই ম্যাট্রিক্সটার মাত্রা। তাহলে অ্যান্সার হচ্ছে সি। ওকে, একটু কাজটা দিয়ে নি। ওকে, ফাইন। এরপর আমাদের যেই কোশ্চেনটা দেওয়া আছে ডিফারেন্সিয়েশনের,
এখানে বলা আছে যে এক্স এর ভ্যালু, রাইট? আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম। এখানে অনেকে ভুল করে, সেটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল এ থিটা মাইনাস এ সাইন থিটা, আমি গুণ দিয়ে দিলাম আর কি। ওয়াই ইজ ইকুয়াল হচ্ছে এ মাইনাস এ কস থিটা। এখন জানতে চাওয়া হয়েছে ডি ওয়াই ডি এক্স, মানে ওয়াই কে তুমি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবে আর কি। তো এটাকে কি লেখা যায় এভাবে যে ডি ওয়াই বাই ডি থিটা ইন্টু ডি থিটা বাই ডি এক্স, লেখা যায় তাই না? কারণ ডি থিটা কাটাকাটি যদি করো তাহলে আলটিমেটলি ডি ওয়াই ডি এক্স থাকে। এটা আমরা চেইন রুলের যে হিসাব সেখান থেকে বলছি আর কি। তো তার মানে আমাদের তো থিটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, তাই না? বাট এখানে জিনিসটা দেওয়া আছে এক্স আকারে, তো তুমি জিনিসটা করতে পারবে না, থিটাকে এক্স দিয়ে করতে পারবে না। কেন? কারণ এখানে তোমার এক্স এর ফাংশনই দেওয়া আছে, থিটার ফাংশন, থিটার যে ফাংশন সেটা এক্স আকারে দেওয়া আছে। সো থিটাকে তুমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে পারবা না, বরং উল্টা করতে পারবা। উল্টা কিরকম? দ্যাট মিনস ডি ওয়াই ডি এক্স, ওয়াই কে তো সরি ডি ওয়াই ডি থিটা, ওয়াই কে তুমি থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে পারবা। এই যে ডি থিটা বাই ডি এক্স, এটাকে তুমি লিখতে পারো ওয়ান বাই ডি এক্স ডি থিটা, তাই না? থিটা ডি থিটাকে নিচে নিয়ে আসলে কি জিনিসটা এরকম দেখতে আসে, যে আমি এক্স কে থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি। কারণ কারণ এখানে আমার কি এক্সটা হচ্ছে থিটার ফাংশন, এখানেও কি ওয়াইটা থিটার ফাংশন, সো আমি থিটার সাপেক্ষে তাকে ডেরিভেটিভ করতে পারবো। তো সেই অনুযায়ী আমি যদি এটাকে করি ডিএক্স ডি থিটা, তো এটা থিটার সাপেক্ষে করলে তো থিটা থাকবে না, এটা এ থাকবে, মাইনাস এটাকে থিটার সাপেক্ষে করলে কি এ কনস্ট্যান্ট, আর সাইন থিটাকে করলে কি কস থিটা পাওয়া যাবে। আর এখানে যদি ওয়াই কে করি ডি ওয়াই ডি থিটা, এ তো ধ্রুবক, এ কে ডিফারেন্সিয়েট করলে জিরো আসে। আর এখানে এ কনস্ট্যান্ট, সো এ কস থিটাকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন থিটা, তাহলে এ মাইনাস মাইনাসে কত প্লাস এ সাইন থিটা পাওয়া যাবে। তো এখন যদি আমি মানটা বসাই দিই, ডি ওয়াই ডি থিটার মান হচ্ছে এ সাইন থিটা ইন্টু ওয়ান বাই ডি এক্স বাই ডি থিটার মান হচ্ছে এটা, এখান থেকে আমি এ কমন নিলে ওয়ান মাইনাস কস থিটা পাই। তো এ আর এ কাটা গেল, পরে থাকলো হচ্ছে সাইন থিটা ওয়ান মাইনাস কস থিটা। তো এখন ওয়ান মাইনাস, একটা ফর্মুলা তোমরা জানো হয়তো বা, যে ওয়ান মাইনাস কস টু থিটা সমান টু সাইন স্কোয়ার থিটা। দ্যাট মিনস থিটা এখানে দ্বিগুণ থাকলে থিটা অর্ধেক হয়ে যাবে। তো আমাদের এখানে দেওয়া আছে কি ওয়ান মাইনাস কস থিটা, তো তাহলে কি আসবে টু সাইন স্কোয়ার থিটা বাই টু, কারণ থিটা যা থাকবে তার অর্ধেক হয়ে যাবে। তো আমরা হচ্ছে এই মানটা এখানে বসাই দিব, বসাই দিলে আমরা এখানে পাচ্ছি, আমি নিচে লিখি এটা, পাবো হচ্ছে টু সাইন স্কোয়ার থিটা বাই টু। আর উপরে দেখো এটাকে সাইন টু থিটার যে ফর্মুলা ছিল, সাইন টু থিটা সমান টু সাইন থিটা ইন্টু কস থিটা, এটা লিখতে পারি আমি। এখন টু থিটা ছিল বিধায় কিন্তু থিটা গুলো অর্ধেক হয়েছে, তাহলে এখন যদি শুধু থিটা থাকতো সাইন থিটা, তাহলে লিখতে পারতাম কি টু সাইন এই থিটার অর্ধেক, দ্যাট মিনস থিটা বাই টু কস থিটা বাই টু। তাহলে ওই জিনিসটা লিখবো টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু, টু আর টু কাটা, নিচে সাইন স্কোয়ার আছে, তো উপরে সাইন আছে, তো নিচের দুইটা সাইনকে কাটলে থাকে হচ্ছে নিচে একটা সাইন, দ্যাট মিনস উপরে কস থিটা বাই টু, নিচে সাইন থিটা বাই টু। কস থিটা বাই টু সাইন থিটা বাই টু ভাগ করলে কট থিটা বাই টু, এবং আমাদের বি হচ্ছে এটা অ্যান্সার, কট থিটা বাই টু। ওকে, এটা একটু বড় ছিল, বাট এটা সরাসরি বইয়ের ম্যাথ, আমাদের এসইও আমাদের, তো যাদের বই করা থাকবে আলটিমেটলি এই জিনিসটা, এই ম্যাথটা মুখস্থ হয়ে যাওয়ার কথা। ওকে, তো আমরা দেখি এর পরবর্তী ম্যাথটা। আচ্ছা, দুঃখিত, আসলে এই প্রশ্নটা একটু কারেকশন করতে হবে আর কি। আমি চেক করলাম একটু আগে যে এটা সাইন স্কোয়ার এক্স না, এটা হবে হচ্ছে সাইন টু এক্স, এই জন্য আর কি মিলতেছিল না। তো দেখো, যদি সাইন টু এক্স হয় ওয়াই সমান সাইন এক্স প্লাস কজ এক্স, নিচে হচ্ছে ওয়ান প্লাস সাইন টু এক্স,
তো তাহলে তুমি এটাকে লিখতে পারো এভাবে যে সাইন এক্স প্লাস কজ এক্স, আর নিচে ওয়ানকে লেখা যায় কি সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স। আর এই সাইন টু এক্সকে তুমি কি লিখতে পারো, টু সাইন এক্স কজ এক্স। তো তাহলে এখানে আসে উপরে সাইন এক্স কজ এক্স, আর নিচে কি এটা সূত্রে যায় না, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এটা সূত্রে গোলা কি ছিল, এ প্লাস বি এর হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার রুট কাটা গেলে থাকে হচ্ছে সাইন এক্স প্লাস কজ এক্স, নিচেও সাইন এক্স প্লাস কজ এক্স, দুটো ভাগ করলে আসে ওয়ান। তাহলে ওয়াই এর ভ্যালু হচ্ছে ওয়ান, তাই না? দ্যাট মিনস এই জিনিসটার ভ্যালু হচ্ছে ওয়ান। তাহলে ওয়ানকে ডিফারেন্সিয়েট করলে কত, জিরো আসে অ্যান্সার, খুব সিম্পল। তো এই জন্য প্রশ্নটা দেখলেই আগে চিন্তা করবা যে এটাকে ডিফারেন্সিয়েট করার মতো কিনা বা ডিফারেন্সিয়েট করা যায় কিনা। ওকে, আমরা এর পরের প্রবলেমটাতে আসি। এখানে বলা আছে যে, আচ্ছা, এটা ইন্টিগ্রেশন প্রবলেম দেওয়া আছে। তো এইভাবে করতে গেলে তুমি এটাকে খুব সিম্পলি করা যায় কিভাবে, যে তুমি দেখবা যে যে ফাংশনটা তোমার ইন্টিগ্রেশনের মধ্যে দেওয়া আছে ওই ফাংশনের ডেরিভেটিভটা ওই ইন্টিগ্রেশনের মধ্যে উপস্থিত কিনা। তো এখন দেখো, তুমি যদি জেড ধরো ট্যান ইনভার্সকে, এটা একটা ফাংশন, ইনভার্স ফাংশন। তো এইটার ডেরিভেটিভ, তো জেড যদি আমি ট্যান ইনভার্স এক্স কে ধরি, একটা ফাংশন, এখন দেখবো যে এই ফাংশনের ডেরিভেটিভটা ওই ফাংশনে উপস্থিত, এই ইন্টিগ্রেশনের মধ্যে উপস্থিত কিনা। তো ট্যান ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েট করলে তুমি পাচ্ছ ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, তাই তো? তো এখন তুমি দেখতে পাচ্ছ যে এই জিনিসটা কিন্তু এর মধ্যে উপস্থিত। তো তার মানে এটাকে খুব সহজেই সলভ করা যাবে। তাহলে ডি জেড ইজ ইকুয়াল, তুমি লিখতে পারো ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। তো এখন এই জিনিসটাকে যদি একটু আমি বড় করে লিখি, দ্যাট মিনস ট্যান ইনভার্স এক্স এর হোল স্কোয়ার ইন্টু ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। তো দেখতে পাচ্ছ যে এখানে ট্যান ইনভার্স এক্স কে আমরা জেড ধরছিলাম, জেড স্কোয়ার হবে। আর এই ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, এই জিনিসটার ভ্যালু ডিজেড। এখন দেখো জিনিসটা কিন্তু খুবই সিম্পল হয়ে গেছে, জেড স্কোয়ার ডিজেড। তুমি জানো যে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর ফর্মুলা কি, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। তো তাহলে এখানে জেড স্কোয়ারের ইন্টিগ্রেশন করলে কি আসে, জেড টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই কি, টু প্লাস ওয়ান, তাহলে কি জেড কিউব ডিভাইডেড বাই থ্রি। তাহলে এখন ওয়ান বাই থ্রি, আর এই জেড এর ভ্যালু কত, ট্যান ইনভার্স এক্স, আর জেড এর পাওয়ার কিউব আছে, সো কিউব। তো এটা হবে আমাদের অ্যান্সার। পাশাপাশি সি দিতে ভুলবা না, কারণ ইনডেফিনিট ইন্টিগ্রাল সি দেওয়াই লাগবে। তাহলে ওয়ান বাই থ্রি এবং ট্যান ইনভার্স এক্স এর পাওয়ার হচ্ছে কিউব, তাহলে বি হচ্ছে তোমাদের অ্যান্সার। এরপরে আমাদের যেই প্রবলেমটা আছে সেটা হচ্ছে যে থ্রি এক্স স্কোয়ার। আচ্ছা, হ্যাঁ, এখানেও অনেকে ভাবতে পারে এই কোশ্চেনটাতে যে থ্রি এক্স স্কোয়ার একটা ফাংশন, কস কিউব একটা ফাংশন, ইউ আর ভি অ্যাপ্লাই করবো কিনা। ইউ আর ভি অ্যাপ্লাই করলেও করা যায়, বাট খুবই টাফ হয়ে যায় সেটা। আমরা একটু স্মার্টলি করবো এই জিনিসটাকে, যে আমাদের ওই সেম জিনিসটা অ্যাপ্লাই করে ট্রাই করবো, যে আমাদের একটা ইন্টিগ্রেশনের মধ্যে যে ফাংশন আছে ওই ফাংশনটার ডেরিভেটিভ ওই ইন্টিগ্রেশনের মধ্যে উপস্থিত কিনা। তো একটু লক্ষ্য করলে দেখতে পাই যে এক্স কিউবটাকে যদি আমি জেড ধরি, এই যে এক্স কিউব, তাহলে এটাকে যদি আমি ডেরিভেটিভ করি ডিডিএক্স অফ এক্স কিউব, কি পাওয়া যাবে, থ্রি এক্স স্কোয়ার, থ্রি এক্স স্কোয়ার আসবে। দ্যাট মিনস তুমি জেড কে আসলে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতেছো, তাই না? আমি বোথ সাইডে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, তাহলে কি পাবো আমি, থ্রি এক্স স্কোয়ার। তো এখন ডিজেড এর ভ্যালু তাহলে কত আসে, থ্রি এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, যেটা গুণ দিয়ে দিলাম আর কি, ডিজেড ইকুয়াল থ্রি এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। তো তাহলে আমি যদি এটাকে লিখি যে কজ এক্স কিউব ইন্টু থ্রি এক্স স্কোয়ার ডিএক্স, তো দেখো তো এই থ্রি এক্স স্কোয়ার ডিএক্স এর ভ্যালু কি, ডিজেড, এটা ডিজেড। আর কজ এক্স কিউবের ভ্যালু কত, কজ জেড, তাহলে কজ জেড ডিজেড, সিম্পল ত্রিকোণমিতি।
তাহলে এমন কোন রাশি আছে যেটাকে ডিফারেন্সিয়েট করলে কস পাওয়া যায়, যাতে আমি কসকে আবার ইন্টিগ্রেশন করলে ওই রাশিটাই পাই, সাইন। তাহলে অ্যান্সার হবে কি, সাইন জেড প্লাস সি। এখন সাইন জেড, জেড এর ভ্যালু কত, এক্স কিউব, মানে সাইন এক্স কিউব প্লাস সি। তাহলে অ্যান্সার হবে হচ্ছে সাইন এক্স কিউব প্লাস সি। সি না দিলে এখানে ভুল হবে, কারণ সি দেখো প্রথম অপশনটাই সি দেওয়া নেই। এটা হচ্ছে ওদের ট্রিক, যে সঠিক অ্যান্সারটা একটু সামান্য মডিফাই করে ভুল অপশনটা তোমাকে প্রথমে প্রথমে দেখাবে, যে আবেগের বশে অনেকে প্রথম অ্যান্সারটাই দাগায় দিয়ে আসবে। হুম। আচ্ছা, এই কোশ্চেনটা তো আমার একটু ডাউট লাগতেছে, এটা কি ভুল আছে কিনা। এটা cos x cos দিয়ে রাখছে আর কি। লেট মি চেক ফর এ ওয়াইল, কোশ্চেনটা একটু চেক করে নিই। cos x, ওকে, এটার সলভটা হচ্ছে এরকম, তোমাকে cos হবে, এটা cos হবে না। তো এটা cos x, এটা সামান্য কারেকশন করা লাগবে। ওকে, তাহলে এখন সেম জিনিস, যে আমাদের একটা ফাংশনকে যদি আমি জেড ধরি, তো ওইটার ডেরিভেটিভ ওই ইন্টিগ্রেশনের মধ্যে থাকতে হবে আর কি। তো তুমি দেখতে পাচ্ছ যে cos x dx এরকম আছে। cos x টা কার ডেরিভেটিভ, সাইনের। আমি যদি সাইন এক্স কে জেড ধরি, তাহলে dz dx, এক্স এর সাপেক্ষে যদি আমি জেড কে ডিফারেন্সিয়েট করি, তাহলে আমি পাবো cos x। তো dz ইজ ইকুয়াল cos x dx। এখন যদি এটাকে আমি দেখি, নিয়ে নিচে ওয়ান প্লাস সাইন স্কোয়ার, সাইন কি ধরছিলাম হচ্ছে জেড, তো জেড স্কোয়ার, আর উপরে cos x dx, তো cos x dx এর ভ্যালু কত, dz। নর্মালি এটাকে ইন্টিগ্রেশন করলে কি আসতো মনে পড়ে, ট্যান ইনভার্স জেড আসতো, তাই না। তো এখন তাহলে ট্যান ইনভার্স জেড কত, দেখো আমার কিন্তু পুরা মানে ইন্ডিপেন্ডেন্ট যে ফাংশনটা এক্সটা, ওইটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে এক্স এর যে লিমিট ছিল 0 থেকে π/2, এখন কিন্তু আমার জেড চলে আসছে, জেড এর লিমিট কিন্তু সেম আসবে না। তো দুইটা কাজ করতে পারো, এখন তুমি জেড এর মান আবার এক্স এ নিয়ে আসতে পারো, দেন ওই 0 আর π/2 ইউজ করতে পারো। অথবা তুমি জেড এর লিমিট বের করতে পারো কিভাবে, যে তোমার হচ্ছে জেড আর এক্স যদি দাও, এক্স এর লিমিট ছিল 0 আর π/2, তো তুমি এখন দেখো যে এক্স এর মান এইখানে বসাও এটার মধ্যে, এক্স এর মান যখন 0, তখন জেড এর মানও 0 আসবে, সাইন 0 এর মান 0। এক্স এর মান যখন π/2, সাইন π/2, তখন জেড এর মান কত, সাইন π/2 ভ্যালু কত, 1। তাহলে নতুন যেই লিমিট সেটা হচ্ছে 0 থেকে 1। তাহলে ইন্টিগ্রেশন করলে 0 থেকে 1 এর মধ্যে করতে হবে, জেড থাকা উচিত থাকাকালীন, ট্যান ইনভার্স 1 মাইনাস ট্যান ইনভার্স 0, আপার লিমিট বসালাম, লোয়ার লিমিট বসালাম। ট্যান ইনভার্স 1 মানে কত, π/4, ট্যান ইনভার্স 0 মানে 0, হচ্ছে π/4। এরপরে হচ্ছে আমাদের এই এই ধরনের যদি কোনো ইন্টিগ্রেশন দেখো বা কোনো ফাংশন দেখো, নিচে যে রাশি থাকবে ওইটার বিপরীত টার্ম দিয়ে আমি, মানে অনুবন্ধী টার্ম দিয়ে আমি লব এবং হরকে গুণ করব। এখন প্রশ্ন আসতে পারে যে এখানে কি আমি ওই ডেরিভেটিভ রুলটা অ্যাপ্লাই করবো কিনা, যে আমার যে ফাংশনটা আছে ওই ফাংশনের ডেরিভেটিভ ওই ইন্টিগ্রেশনের মধ্যে থাকতে হবে। এখন ওয়ান প্লাস সাইন এক্স, এইটার ডেরিভেটিভ তো কজ এক্স থাকবে, তাই না, কজ এক্স তো এই ইন্টিগ্রেশনের মধ্যে নাই, তাহলে আমি ওই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না। এজন্য অনুবন্ধী প্রক্রিয়া, অর্থাৎ নিচে যদি কোনো রাশি থাকে তাহলে ওইটার অনুবন্ধী রাশি কোনটা, 1 - sin x। এই অনুবন্ধী রাশি দিয়ে আমি লব এবং হরকে গুণ করে দেব। তাহলে গুণ করলে কি দাঁড়ায়, উপরে 1 - sin x আর নিচে a+b * a²- b² তাহলে 1 - sin x উপরে থাকলো, আর নিচে কি, 1 - sin x²x। তাহলে 1 - sin x² মানে কি, cos x, cos² x।
তো 1/cos² আমি আলাদা করি, sin x/cos² কে আলাদা করলাম। তো এটা আসে তোমার sec²x, এটা আসে sin/cos, দ্যাট মিনস tan, আর 1/cos মানে sec। আমাদের যে ইন্টিগ্রেশনের রাশিটা এর মধ্যে কিন্তু sec² dx এই পার্টটা ইন্টিগ্রেশন মাইনাস sec x tan x dx এই টার্মটাও চলে আসলো। এখন আমরা এটাকে মডিফাই করে আরো ইজিলি ইন্টিগ্রেবল করে নিয়ে আসার মতো ফর্মে নিয়ে আসলাম। তো কোন রাশিকে ডিফারেন্সিয়েট করলে sec² পাওয়া যায়, যাতে আমি sec² কে ইন্টিগ্রেশন করলে আবার ওই রাশিটাই পাবো। যেহেতু ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন পরস্পর উল্টা একটা প্রসেস, তো sec² এর ইন্টিগ্রেশন করা মানে হচ্ছে sec² এমন একটা টার্ম থেকে আসছে যেটাকে ডিফারেন্সিয়েট করলে আমি sec² পাইতাম। সেটা কি ছিল? tan থিটা ছিল না, tan x। যে আমাদের tan কে ডিফারেন্সিয়েট করলে sec² আসবে, তো উল্টা হবে sec² কে ইন্টিগ্রেশন করলে কি tan x আসবে। তো tan x কোনটা কোনটা আছে? a c d, তার মানে b বাদ আগেই। তারপরে কোন রাশিটাকে ডিফারেন্সিয়েট করলে আমি এই যে sec x tan x পাবো? অ্যান্সার হচ্ছে sec x, কারণ sec x কে ডিফারেন্সিয়েট করলে এই জিনিসটা পাই, তাহলে উল্টা হবে এই জিনিসটাকে ইন্টিগ্রেশন করলে sec x পাবো। অ্যান্সার হচ্ছে মাইনাস sec x। tan x মাইনাস sec x, অনেকগুলো অপশন আছে তাই না? tan x মাইনাস sec x, tan x মাইনাস sec x, সবগুলো তাহলে অ্যান্সার হয় a c d। বুঝতে, তার মানে এখানে বলা উচিত ছিল যে কোনটি অপশন নয়, তাহলে বি হতো অ্যান্সার। এখন তিনটাই একই উত্তর দেখতে পাচ্ছি আমি, তো এটা অ্যান্সার হবে tan x মাইনাস sec x প্লাস c। এটা হবে তিনটার মধ্যে এই অপশনটা আছে। তো এরপরে একটা বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে, এর আবদ্ধ ক্ষেত্রফল কত? তাহলে তুমি এটা বুঝতে পারছো না যে এটা একটা বৃত্তের ক্ষেত্রফল? এই যে এটা বৃত্তের সাধারণ সমীকরণ। এখন এই বৃত্তটা জায়গায় উপবৃত্ত আসতে পারতো, x² বাই 3² y² বাই 5² সমান এই টাইপের কিছু একটা আসতে পারতো। তো মনে রাখবা, যেহেতু উপবৃত্তের এই জিনিসটা হচ্ছে এ, এই জিনিসটা হচ্ছে বি, তাহলে উপবৃত্তের ক্ষেত্রফল আসতো পাই এ বি। এটা মনে রাখবা উপবৃত্তের ক্ষেত্রফল। আর বৃত্তের ক্ষেত্রফলের জন্য কি এ আর বি তো সমান, যেটাকে আমরা ব্যাসার্ধ আর বলি, তাই না? এই যে এরকম একটা উপবৃত্তের, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তো যদি এটা বৃত্ত হইতে হয় তাহলে এই বি আর এ সমান হওয়া লাগবে, তাই না? এবং সেই সমান রাশিটাকে কিন্তু আমরা বলতেছি তার ব্যাসার্ধ। তো তখন এই বৃত্তের ক্ষেত্রফল আমরা কি বলবো? পাই ইন্টু আর, যেহেতু এ আর বি সমান। তো যেটাকে আমরা বলি পাই r² বৃত্তের ক্ষেত্রফল। এখন এই আমাদের প্রশ্নের মধ্যে যে রাশিটা দেওয়া আছে, আর এর ভ্যালু যে 1 দেওয়া আছে, তাহলে 1 এখানে বসে দাও, পাই বর্গ একক আমাদের ক্ষেত্রফল। অ্যান্সার হচ্ছে ডি। তো খুবই সহজ প্রশ্নগুলো আসে আসলে ম্যাথে। যে জিনিসটা হয় যে টাইম ম্যানেজমেন্টে একটু ঝামেলা হয়, অনেকে ঘাবড়ায় যায় প্রশ্ন দেখে। এই জিনিসটা করা যাবে না, ঘাবড়ানো যাবে না। আর প্রশ্ন দেখলে খুব ঠান্ডা মাথায় তোমাকে সলভ করতে হবে। যেমন তোমার যেগুলো আগে জানো, মানে চোখের পলকে তুমি বুঝতেছো যে এটা তুমি পারবা, ওইগুলো আগে সলভ করে ফেলো। আর এই এই কয়েকটা প্রশ্ন আসলে সলভ করলে কিছুই হবে না। আমি জাস্ট তোমাকে একটা মেথড বা একটা অ্যাপ্রোচ শিখিয়ে দিলাম যে এইভাবে এই অ্যাপ্রোচে তুমি আগাইতে পারো। তুমি তোমাদের মধ্যে হয়তোবা যারা একটু ভালো, মানে পড়ালেখার দিক থেকে, তাদের হয়তোবা এই ভিডিওটা কোনো কাজে আসবে না। বাট যারা একটু মানে দুর্বল ভাবো নিজেকে, আসলে নিজেকে দুর্বল ভাবাও ঠিক না, তাই না? যারা একটু নিজেকে দুর্বল ভাবো, তারা এই জিনিসটা একটু মানে বন্ধ করো। লাইক তুমি নিজের উপর নিজের এই আস্থাটা রাখার ট্রাই করো, এবং যেই মেথডটা শিখিয়ে দিলাম এই মেথডে আগামী 2-3 দিন প্র্যাকটিস করার ট্রাই করো। আর আমরা আছি আমাদের গ্রুপেও, তোমরা এই জিনিসটা জানাতে পারো। যদি কারো প্রবলেম হয় আমরা সেই প্রবলেম অনুযায়ী সলিউশন দেওয়ার ট্রাই করব। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আর তোমাদের পরীক্ষার জন্য অবশ্যই শুভকামনা। আসসালামু আলাইকুম।